দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকে আলোচনার বিষয় রাষ্ট্রপতি নির্বাচন ও প্রাসঙ্গিক। আজকে অতিথি আছেন জনাব মহিউদ্দিন আহমেদ, লেখক গবেষক, আপনারা সবাই চেনেন। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে। ধন্যবাদ। আমি প্রথম আপনার কাছে জিজ্ঞেস করি, এখন খুবই হট কেকের মতো চলছে, সব জায়গায় আলোচনা হচ্ছে কে হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি। সেটাও একভাবে বলা যায় যে মোটামুটি ক্লিয়ার। বিরোধী দল কর্নেল অলিকে নমিনেশন দিয়েছে এবং বিএনপির পক্ষ থেকে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই দেওয়া হবে। তারা এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত বলেনি, কিন্তু মোটামুটি বোঝা যায় যে উনি হবেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি ধরছি যে উনি দেশ রাষ্ট্রপতি ধরে বলছি, কিছু কিছু ক্ষমতার ভারসাম্য পরিবর্তন ইত্যাদি করা হয়েছে, জানেন আপনি। একদম আগে যেমন একটা টিটিউডার হেড ছিল, এইরকম না। কনস্টিটিউশন পোস্ট সহ আরও কিছু বিষয় তাকেও বেশ কিছু ইখতিয়ার দেওয়া হয়েছে। মিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী দিনে বাংলাদেশের গঠন সহ যে অভিভাবক, রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি হিসেবে যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন কতখানি বলে আপনি আশা করেন? না, প্রধানমন্ত্রী তো আমাদের সংবিধানে যেরকম আছে বা যেভাবে চলে আসছে, সর্বময় ক্ষমতার অধিকারী। তো এটার তো অ্যাবিউজ হয়, আমরা দেখেছি গত ৫৫ বছরে, তাই না? আমাদের এখানে সংসদীয় সরকারের ব্যবস্থা নাই। আমাদের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। সেখানে মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে জবাবদিহি করে না, মন্ত্রিসভা জবাবদিহি করে প্রধানমন্ত্রীর কাছে। তো এইভাবে চলে আসছে। এখন সেখানে ভারসাম্য আনার কথা বলা হচ্ছে, যে এটাও এক ধরনের, আমি বলবো, চেক অ্যান্ড ব্যালেন্স, যাতে মনোপলি পাওয়ার এটা অ্যাবিউজ না হয়। তো সেখানে সর্বশেষ যে প্রস্তাবগুলো দেখলাম, যেগুলো সাংবিধানিক কমিশন যেগুলো আছে এবং প্রধান বিচারপতির নিয়োগ সহ, এগুলো রাষ্ট্রপতির হাতে থাকবে। তবে আমাদের এখানে যে ধরনের কালচার গড়ে উঠেছে, রাষ্ট্রপতিও হয়তো এগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ঠিক করবেন। কিন্তু তবুও এটা রাষ্ট্রপতি যদি সত্যি সত্যি একটা স্ট্যান্ড নিতে চান, তাহলে তিনি হয়তো করবেন। কিন্তু এদের নিয়োগ প্রক্রিয়াটা কি হবে, কাদের মধ্য থেকে উনি বেছে নেবেন, সেটার যদি আবার কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, তাহলে হয়তো সেখানে একটা সমস্যা হতে পারে। এইটা একটা। তো ক্যান্ডিডেট হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটা ভাসছে, এইটা এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছ থেকে আমরা জানি না। এখন যদ্দূর জানি যে 13ই আগস্টের মধ্যে নির্বাচন কমিশনের নামগুলো দিতে হবে, তখন হয়তো আমরা অফিসিয়ালি এটা জানব। তার আগেও ধরে নিচ্ছি তিনি হচ্ছেন, কিন্তু 13ই আগস্ট নির্বাচন কমিশন এটা নিশ্চিত না করা পর্যন্ত শতভাগ কিন্তু আমরা নিশ্চিত না। কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিতে এরকম অনেক সময় ধোঁয়াশা থাকে, আমরা অনেক সময় অনুমান নির্ভর কথাবার্তা বলি, পরে দেখা যায় যে অন্যরকম। আমরা কেউ কি কখনো কল্পনাও করতে পেরেছি যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হবেন? কল্পনাও করি নাই। আর কি ক্যান্ডিডেট ছিল না? ছিল তো, দলেরই অনেক ক্যান্ডিডেট ছিলেন, দলের মধ্য থেকে হতে পারতেন, হয় নাই। তো এরকম সারপ্রাইজ থাকলেও থাকতে পারে। আর যদি সেরকম না হয়, তো মির্জা ফখরুল ইসলাম হবেন। তো এখানে একটা বিষয় বেশ আলোচনায় আসছে, যে এই যে বিরোধীদের যে ঐক্যজোট, তাদেরও একজন ক্যান্ডিডেট নির্বাচন করবেন, এবং তিনি হচ্ছেন ওই যে অলি আহমদ। এখন অলি আহমদ তো কিছুদিন আগে জামাতে ইসলামীতে জয়েন করেছেন, যদিও তিনি জামাতের কোনো পদে তিনি নাই। ওদের তো আবার
পদে যেতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না, সদস্য হতে হয়, তারপরে আস্তে 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 ধাপে ধাপে। তো সেরকম তিনি না, কিন্তু এখানে আহমেদ কি পার্টি হিসেবে জামাতে যোগ দিয়েছেন হ্যাঁ, নাকি জোটে যোগ দিয়েছেন? না না, পার্টি হিসেবে জামাতে। উনি জামাতে ইসলামী দল হিসেবে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন এই নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে উনি যোগ দিয়েছেন। মেজর আক্তার যোগ দিয়েছেন। মেজর আখতার এবার ঠিক না আছে, না, অলি আহমদ, অলি আহমদ সাহেব হ্যাঁ, একটু অলি confusion আহমদ হয়েছে। জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। এখন অলি আহমদের ব্যাপারটা হলো যে আমাদের এখানে যারা রাজনীতি করেন তারা তো আজীবন রাজনীতিতে থাকতে চান, তাদের তো কোনো মানে অবসর নাই, অবসরে যাওয়ার ব্যাপার নাই, এবং সবসময়ই কিছু পেতে চান। তো অলি আহমদ তো একসময় বিএনপির নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। উনি তো মুক্তিযুদ্ধের সময়ও জেড ফোর্সের ব্রিগেড মেজর ছিলেন। পরবর্তীতে উনি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখনও উনি মন্ত্রী ছিলেন। কিন্তু শেষের দিকে ওই ১/১১ সময়ের থেকে আবার তার আগে আগেই, মানে ওই লাস্ট যে বিএনপি গভর্নমেন্টটা ছিল ওই সময়ে তিনি সুবিধা করতে পারেন নাই, সম্ভবত মন্ত্রিসভায় ছিলেন না। তো তার তো একটা রাগ আছে, কারণ তিনি তো অনেক সময় বলতেন যে জিয়াউর রহমানের পরে বিএনপিতে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার সবচাইতে উপযুক্ত লোক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপি সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। এমনও কথা বলেছেন যে একেবারে সরাসরি ইঙ্গিত করে, মা যদি খারাপ হয় তাহলে তো ছেলেও খারাপ হবে, এবং বদমাস শব্দটাও ব্যবহার করেছেন। ওইভাবে হেডিং হয়েছে পত্রিকায়। তো তার তো আর বিএনপিতে জায়গা থাকার কথা না, কিন্তু উনি রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চান। তো থাকতে হলে কি হবে, যে একটা দল, যেই দলটার উনার দৃষ্টিতে মনে হয় যে রাইজিং ভবিষ্যৎ আছে, সেই হিসাবে তিনি দেখলেন যে জামাতের পক্ষপুটে আশ্রয় নিলে কিছু আশা আছে। তো সেই জন্য তিনি জামাতে গেছেন। এবং যেহেতু তিনি মুক্তিযুদ্ধের সময় তার একটা ভূমিকা ছিল, মুক্তিযোদ্ধা, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা একদম প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের অংশ নিয়েছেন তিনি তাদের একজন। তো জামাত তো তাকে পেয়ে এখন জামাত বলতে পারে যে আরে আমাদের দলে তো মুক্তিযোদ্ধাও আছে, তা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী তো বলা যাবে না, যে অলি আহমদের মতন একজন ভেটারান ফ্রিডম ফাইটার যদি আমাদের দলে থাকে। আর তাকে তারা রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করেছে। এখন ধরেন বিএনপির পার্লামেন্টে 2/3-এরও বেশি মেজরিটি, তারপর তাদের পার্টনাররা আছে বিএনপির, হ্যাঁ, সব মিলিয়ে তো অনেক। তো অলি আহমদের তো জেতার কোনো সম্ভাবনাই নাই, নিকটতম সম্ভাবনা, দূরবর্তী সম্ভাবনাও আমি দেখি না। তারপরে উনি ক্যান্ডিডেট হয়েছেন কেন, বা তাকে করা হলো কেন? করা হচ্ছে এই জন্যই, আমি জানি না, আমার মনে হয় যে এখানে একটা ইগোর ব্যাপার আছে। এটা জামাতে ইসলামের ইগো হইতে পারে, ব্যক্তিগতভাবে অলি আহমদেরও ইগো হইতে পারে। জামাত কিন্তু তাদের যে প্রধান নেতা যারা, তাদের কাউকে কিন্তু ক্যান্ডিডেট করে নাই। উনি জামাতে যোগ দিলেও কিন্তু জামাতে ইসলামী সাংগঠনিকভাবে তিনি বহিরাগত, তো তাকে ক্যান্ডিডেট করেছে। এখন জেতার সম্ভাবনাও নাই। তাদের প্রশ্ন হলো যে কেন তাহলে এই মকারিটা, মানে একটা প্রতিদ্বন্দ্বিতাই যদি না হয় তাহলে কেন, বিশেষ করে রাষ্ট্রপতির মতন একটা জায়গায়। তো আমাদের মতন একটা দেশে যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা নেই, খুবই কম ক্ষমতা, নাই বললেই চলে, রাষ্ট্রপতির ভূমিকাটা হচ্ছে অনেকটা অভিভাবক সুলভ। এবং দেশে যখন কখনো বড় রকমের কোনো সংকট হয় তখন রাষ্ট্রপতি একটা ভূমিকা পালন করতে পারেন যদি তার সেই সদিচ্ছা থাকে এবং সেই ব্যক্তিত্ব থাকে, সেরকম লোক হলে হয় আর কি। এখন এই অভিভাবক যিনি হবেন
সেই পদে যিনি যাবেন, এই ব্যাপারে আমার মতে একটা জাতীয় ঐকমত্য থাকা দরকার। যে রাষ্ট্রপতি কে হবেন, এখানে সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে একজন ক্যান্ডিডেট দিলে এটা হচ্ছে আইডিয়াল। তাহলে সে সরকারি দল বিরোধী দল মিলে দেয়, তার মানে দাঁড়াচ্ছে যে কোনো দলের ক্যান্ডিডেট তো তখন হতে পারবে না, না। দলের ক্যান্ডিডেট না, হতে পারবে না। হ্যাঁ হতে পারবে না। বাট এর আগে এইটা একটা আছে যে দলের বাইরে থেকে কাউকে করা। তো এইটা বিএনপির বিবেচনায় আছে কিনা আমি জানি না। 13 তারিখে সবটা স্পষ্ট হয়ে যাবে। আর যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হন, তিনি তো দলের লোক। না, বিবেচনায় নাই সে তো বোঝা যাচ্ছে, এরকম কোনো চর্চা তো নাই। না, ওই যে বললাম আমি, ধোঁয়াশা একটা থেকে থাকে, সারপ্রাইজ শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের তো প্রেসিডেন্স আছে, নোবডি কুড ইমাজিন যে তিনি রাষ্ট্রপতি, তার নাম প্রস্তাব করবেন। তো যেহেতু তখন সংসদে ভার্চুয়ালি কোনো বিরোধী দল ছিল না, সুতরাং তিনি হয়ে গেছে। তো এখন ধরে নিলাম তর্কের খাতিরে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী। এখন তিনি দলের লোক, তো ন্যাচারালি আমাদের এখানে একটা কনভেনশন আছে যে রাষ্ট্রপতি হলে তিনি আর দল থেকে ইস্তফা দেন, দলে থাকেন না। কিন্তু মানসিকভাবে তো দলের সঙ্গেই থাকেন, আমরা দেখেছি এটা। আমরা অতীতে দেখেছি, জিল্লুর রহমানকে দেখেছি, আব্দুল হামিদকে দেখেছি, তাই না? তো ইয়াজউদ্দিন আহমদ দলের লোক ছিলেন না, তারপরেও তিনি মানে বিএনপির সঙ্গে নিজেকে অ্যালাইন করে ফেলেছেন। দল কিন্তু যারা রাষ্ট্রপতি বানায় তারাও চায় যে তিনি আমাদের দলের হয়ে কথাবার্তা বলুন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা আছে, পরিচিতি আছে একজন ভদ্রলোক হিসাবে। আমাদের রাজনীতিতে কিন্তু ভদ্রলোকের সংখ্যা খুব কম। যে গুটি কয়েক আছেন টিম টিম করে জ্বলছেন, তাদের একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এটা নিয়ে কিন্তু ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চের নেতাদের মধ্যে একটা সংলাপ হতে পারত যে আমাদের এই ক্যান্ডিডেট আপনারা সমর্থন করুন। তো একজন ভদ্রলোকের তো সমর্থনের প্রতি তো সমর্থন থাকতেই পারে, তাই না? এবং দলের মধ্য থেকে যদি অন্য তাকে করা হয়, তার চাইতে বেটার অপশন আর কি হইতে পারে? আর জামাতে ইসলামী এই প্রস্তাবে রাজি কি হবে না, এটা হচ্ছে পরের ব্যাপার। আমার কথা হচ্ছে যে এই আলোচনাটা হয়েছে কিনা ভেতরে ভেতরে। যদি হতো তাহলে আমরা নির্বাচনটা অ্যাভয়েড করতে পারতাম। এটা হয়নি, জানতাম। হ্যাঁ, তো হলে তো এটা অ্যাভয়েড করতে পারতাম। এখন যদি বিএনপি মনে করে যে আমাদের যে সংখ্যা আছে সংসদে, সংখ্যার জোরে তো আমরা যা খুশি তা করতে পারি, তো এইটাও একটা ইগোর ব্যাপার। আপনার খেয়াল আছে কি না যে এবার 91 সালের সংসদে যখন আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তখন তাকে জামাতে ইসলামী সমর্থন দিয়েছিল। তারপরে তখন মহিলা সদস্য, নারী কোটায় যারা আসতেন, তারাও কিন্তু এখনকার মতন ওই যে সংখ্যানুপাতে দলগুলোর মধ্যে ভাগ হতেন না, মানে সংখ্যাগুরু দল সব নিয়ে নিতেন। সেখানে বিরোধী দল আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেটের জেতার সম্ভাবনা ছিল না। তারপরেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হলো বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। জেতার সম্ভাবনা ছিল না, তারপরেও করা হলো। এবং তিনি জামাতে ইসলামীর ব্লেসিংস নেওয়ার জন্য গোলাম আজমের সাথে বাড়িতে গেলেন, বৈঠক করলেন, তাতে কাজ হয় নাই। তো এটাও একটা ইগোর লড়াই যে আমি হারবো কিন্তু আমি যেতে দেব না, একলা মানে ফাঁকা মাঠে গোল দিতে দেব না, হেরে যাওয়া সত্ত্বেও। তার মানে হচ্ছে রাষ্ট্রপতির পদটার প্রতি যে সৌজন্য, যে সম্মানটা দলমতের ঊর্ধ্বে উঠে দেখানোর দরকার, সেটা নেই। তো এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ওই যে বিরোধী দলের সব কিছুতে বিরোধিতা করা, আর একটা হচ্ছে মানে দলের বাইরেও একটা সর্বজন শ্রদ্ধেয় বা সর্বজন গ্রাহ্য সেই ধরনের ব্যক্তিত্ব, সেই ধরনের ব্যক্তি সেরকম খুঁজে পাওয়া। তো এই কালচারটা একসময় ভারতে ছিল, দীর্ঘদিন ছিল।
যেটা পরবর্তীতে আর থাকে নাই। এখন তো দলের লোকই হয় রাষ্ট্রপতি সেখানে, আগে কিন্তু এরকম ছিল না। ইভেন এপিজে আবুল কালাম আজাদ পর্যন্ত আমি বলতে পারি যে দলের বাইরের লোক, এবং তাকে নিয়ে কোনো বিতর্ক হয়নি। আমাদের এখানেও এটা হতে পারত, কিন্তু এটা হলো না। তো এইটা একটু পীড়া দেয় আমাকে। না, হতে পারলে তো এইবারই হতে পারতো, কারণ এবার হ্যাঁ। একটা অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের পরে চেতনাটা এটা ভিন্ন হতে রকম পারতো। ছিল, মানুষের গ্রহণযোগ্যতা বেশি ছিল। আচ্ছা, কিন্তু আমি আপনাকে প্রশ্ন যেটা করছিলাম, আপনি ধরে নেন মির্জা ফখরুল প্রেসিডেন্ট হয়েছেন বা হবেন, ওনার কাছে আপনি এক্সপেক্ট করেন কি কদ্দূর এই চেঞ্জ সিচুয়েশনে? না না, ওনার কাছে আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে দল নিরপেক্ষতা। অর্থাৎ এখন কথা হচ্ছে এই দল নিরপেক্ষ অবস্থানটা সরকারি দল অ্যাকসেপ্ট করবে কি না, সেটা একটা প্রশ্ন। আমরা জানি যে এর আগে তাদের একটি সমস্যা হয়েছিল বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে। আমরা যেটা শুনি বা জানতে পেরেছি যে বদরুদ্দোজা চৌধুরী এটা নিরপেক্ষ অবস্থানে নিতে গিয়েছিলেন। তো নিরপেক্ষ অবস্থানে নিতে গিয়ে তিনি কি করলেন, তিনি ওই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে তিনি ওই জিয়াউর রহমানের সমাধিতে যান নাই, বা তার ওই ভাষণে হয়তো সেইভাবে জিয়াউর রহমানের প্রশস্তি গান নাই। তো এই জিনিসগুলো তো বিএনপির কাছে গ্রহণযোগ্য ছিল না। তো ফলে একটা পর্যায়ে এসে বদরুদ্দোজা চৌধুরীকে সরে যেতে হলো। কিন্তু তখন কনস্টিটিউশনে এমন প্রভিশন ছিল যে সব কিছুই তো প্রধানমন্ত্রীর অফিস থেকে ঠিক করে দেওয়া হয়। এই যে রাষ্ট্রপতি যে সংসদে ভাষণ দেন সেটা তো লিখে দেওয়া হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, এবং সেটা রাষ্ট্রপতি পাঠ করেন। এটা রাষ্ট্রপতির ভাষণ না, উনি হচ্ছেন এই ভাষণের পাঠক। এভাবেই হয়ে আসছে, কিন্তু সেখানে তিনি একটু ব্যত্যয় হয়েছিল তার সময়। এখন ধরেন ওইটা হচ্ছে 2001-এর পার্লামেন্টের কথা। এর মধ্যে এরকম কিছু এই পার্লামেন্টে 20-25 বছর পেরিয়ে গেছে। 20-25 বছর পরেও বিএনপির মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা, অথবা বিএনপির পক্ষ থেকে বিএনপি দলের মনোনয়ন নিয়ে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি যদি হওয়ার পরে তিনি সেই অবস্থানটা রাখতে পারবেন কিনা, এটা তো তার ভাষণ শুনলেই বোঝা যাবে। আপনার দলীয় নেতার বন্দনা দিয়ে যদি ভাষণ শুরু হয় তাহলে বুঝতে হবে যে আমরা একটা অশ্বডিম্বই পেলাম। আপনি কি আশা করেন যেরকম হতে পারে? আমি তো মানে জ্যোতিষ না, বলতে তো পারবো না কার মনে কি আছে। আরেকটা জিনিস হচ্ছে, যে পরিমাণ মানে দায়িত্ব বা ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হবে এর প্রস্তাবিত সংবিধান সংশোধনের যেগুলো আছে, সেই অনুযায়ী উনি যদি অ্যাক্ট করতে পারেন প্রধানমন্ত্রীর অফিসের পছন্দের বাইরে গিয়ে, তাইলে একটা বিষয় আছে। আর তিনি সেটা না পারেন তাইলে আবার আমরা ওই আগের অবস্থানেই থাকবো। আচ্ছা, আপনি তো এইটার বিবেচনা সেটা তুলনামূলক বিচার করবো যেটা বলছি। আপনি যদিও বলেছেন কর্নেল অলি সম্পর্কে, কিন্তু এই জায়গাতে বিচার করলে আপনি মির্জা ফখরুল এবং অলি আহমেদ কাকে কত মার্কস দেবেন বা কাকে কীভাবে দেখবেন? না না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কর্নেল অলির মধ্যে তো অনেক মানে আমরা তুলনা করলে তো আমি তো মির্জা ফখরুলকে তো মাচ মাচ বেটার ক্যান্ডিডেট মনে করি। কারণ কর্নেল অলির তো কোনো নীতি নাই, তাই না? মানে যে কোনো লোকে জামাতে ইসলামী করতে পারে, উনিও করেছেন। এখন আমাদের দেশে তো এমন কোনো আইন নেই যে আপনি দল বদলাতে পারবেন না, কিন্তু উনি এই যে একটা তার সঙ্গে যে একটি, উনি জানেন যে উনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরে উনি ক্যান্ডিডেট হলেন, তাই না? তো এটা সেজন্য তাকে দায়ী করবেন কেন? তার জন্য তাকে আমি দায়ী করি না, তাকে পুরোটাই দায়ী করতে পারেন। না, পুরো সিস্টেমটাই যে জিতবে তার তো কোনো গ্যারান্টি ছিল না। না না না, আমি এইটা বলতেছি যে তার জামাতে যোগ দেওয়া
এবং তারপর ক্যান্ডিডেট হওয়া, এই টোটাল জিনিসটার পেছনে জি। আমি একটা রহস্যের গন্ধ পাই। জি জি। আচ্ছা, আপনি জানেন, মানে ধরেন ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন দল না, ক্ষমতাসীন দল বিএনপি জুলাই সনদের সাথে যতখানি একমত হয়েছে, অর্থাৎ যে অংশে নোট অফ ডিসেন্ট নেই সেখানে রাষ্ট্রপতিকে সিগনিফিক্যান্টলি কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া এখতিয়ার দেওয়া হয়েছে। যাদের নাম আলোচনায় আছে ভালো স্পষ্ট করে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আমরা রাষ্ট্রপতির কাজ হিসেবে আর কি সেরকম ভূমিকা দেখতে পাবো মনে করেন। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। মানে আমি তো আগে আপনাকে বলেছিলাম যে যেগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর মধ্যেকার ব্যাপার, কিন্তু কিছু আছে যেটা সবাই মিলে একমত হয়েছে যে ওনাকে আরো বেশি পাওয়ার দেবে, বিশেষ করে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ বিভিন্ন পদ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির সিদ্ধান্তে একটা বড় প্রভাব থাকবে। ক্ষমতার ভারসাম্যের জন্য আনা এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে তখন কি পরিবর্তন দেখতে পাবেন? বা একই প্রশ্ন, কিন্তু দুটো আলাদা করে বলছি। একটা হচ্ছে যে অলরেডি গিভেন এরকম বলতে পারেন প্রভাবের, আর একটা হচ্ছে যে যদি উনি বিএনপি দল হিসেবে যেগুলোতে তাদের ডিসেন্ট আছে সেগুলোর ব্যাপারে বিরোধিতা করে, যদিও সেগুলোর কিছু কিছু ব্যাপারে তারা ছাড় দেবেন তো শোনা যাচ্ছে এখন। তারপরে রাষ্ট্রপতি কীরকম হবেন? না, যে অথরিটিটা রাষ্ট্রপতি পাবেন এই সংবিধান সংশোধন হলে, যে কিছু কিছু নিয়োগের ব্যাপারে, সেখানে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে একটা প্রশ্ন আছে, তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেবেন না আলোচনা করে সিদ্ধান্ত নেবেন? আমাদের এখানে যে প্র্যাকটিসটা আছে, প্রধানমন্ত্রীর ইচ্ছাটা বা সরকারের ইচ্ছাটা ওনার মধ্য দিয়ে যায়। আপনি কি চান? এখন আমরা যদি বলি ক্ষমতার ভারসাম্য, তাহলে তো এটা রাষ্ট্রপতিকেই করতে হবে। তাইলে তো আমি বলছি আপনি কি চান, উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কি বলবেন না, কি হওয়া উচিত? না, এটা আমাদের তো কালচারে যেটা আছে এটা থেকে তো সহসা বেরিয়ে আসতে পারলে তো ভালো, যে প্রধানমন্ত্রীর বা সরকারের ইচ্ছা একটা থাকে, তার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া, এইটুক সরকার অ্যালাউ করবে কিনা এবং রাষ্ট্রপতি সেই সাহসটা পাবে কিনা। ধরেন আমি যদি এরকম করে বলি, বাইরে যাওয়ার প্রশ্নটা পরে আসুক। হ্যাঁ, একটা সাংবিধানিক পদে কাউকে দায়িত্ব দেওয়া হবে, রাষ্ট্রপতি তার মতো একটা ভেবেছেন, উনি এটা প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করবেন, অথবা প্রধানমন্ত্রী ভেবেছেন রাষ্ট্রপতির সাথে শেয়ার করবেন। তারপরে দেখা গেল দুজনটা মিলছে না, তখন কি হবে? সেই সময় আমরা যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়তাম, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বলছে যে ওই এক এক সময় এক এক রকমটা হতে পারে। রাষ্ট্রপতি হয়তো দেখলেন যে উনি যেটা ঠিক মনে করছেন সেটা শুধু যে প্রধানমন্ত্রী ঠিক মনে করছে না তা না, সংসদে অথবা পার্টিরও ব্যাপক অথবা সাধারণ লোক তার পরিচিত ভোটের বেশিরভাগ ঠিক মনে করছে না, ওনারও তো সেই সুযোগ আছে ওপিনিয়ন ভেরিফাই করার, তখন উনি চেঞ্জ করবেন। দুটো যদি সংশ্লেষ হয়ে হয় তাহলে সবচাইতে ভালো। এখানে পাওয়ারটা দেওয়া হচ্ছে যে রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারবেন, আগে পারতেনই না, এখনকার অ্যামেন্ডমেন্ট হলে উনি অ্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, এখানেই প্রশ্নটা আসে যে এই অ্যাক্ট, তার এই অ্যাক্ট করাটা যদি সরকারের পছন্দ না হয়, পছন্দের বাইরে যদি উনি অ্যাক্ট করেন, ধরেন না কিছু করেন নাই, সরকারের পছন্দ হলো যে মিস্টার এক্স ওই যে একটা রেখে দিয়েছে না, যে এর আগে একটা প্রস্তাব ছিল কিন্তু জুলাই সনদে যখন হয় যে সিনিয়র মোস্ট বিচারপতি প্রধান বিচারপতি হবে, তো সেখানে বিএনপি আপত্তি দিয়েছিল, কারণ তাদের চিন্তায় ছিল যে দলগুলো তো চাইছে তাদের লোক, তাহলে এটার জন্য কি ব্যবস্থা রাখতে হবে যে সিনিয়র দুইজনের মধ্যে থেকে একজন, তার মানে হচ্ছে একটা অপশন থাকে যে আমার সিনিয়র মোস্টকে পছন্দ না অমুককে পছন্দ হতে পারে, কিন্তু এরকম হতে পারে। তো
তারপরে এই অন্যান্য সাংবিধানিক কমিশনের ব্যাপারেও কিন্তু একই। আপনি হয়তো একটা প্যানেল করে দিলে, প্যানেল আমাদের ভিসি ঢাকা ইউনিভার্সিটিতে হতো না, 3 জনের প্যানেল জি। নির্বাচিত হতেন, প্রেসিডেন্ট তার মধ্যে থেকে একজনকে, 1 নম্বরকেই যে করতে হবে নট নেসেসারি। Not necessary। তার মানে এখানে প্রেসিডেন্টের ইচ্ছা অনিচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ এই ভাইস চ্যান্সেলর নিয়োগের ব্যাপারে। জি। এখানেও হয়তো সেরকম একটা হবে। তা আমি বললাম যেহেতু একটা প্রেসিডেন্স আছে যে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গিয়ে অ্যাক্ট করলে রাষ্ট্রপতির কি হাল হয়, সেটা বদরুদ্দোজা চৌধুরীর সময় আমরা দেখেছি। তো যেহেতু একটা প্রেসিডেন্স আছে, আমার কোশ্চেন না আমি আপনার কথাটা বুঝেছি, জি। কিন্তু আমি কথা হচ্ছে কোশ্চেনটা যে ওখানে আমার। রাষ্ট্রপতির ক্ষমতা আছে এটা করার, কিন্তু রাষ্ট্রপতিকে যদি খুব চাপে রাখে দল, সংসদ, তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা, তাইলে তারা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। আবার রাষ্ট্রপতি নিজেও তো প্রধানমন্ত্রীর জন্য সমস্যা তৈরি করতে পারবে এখন যেভাবে ক্ষমতা দিচ্ছে। আমি আপনাকে একটু বলি, আমি জানি না আমার এই ধারণা বা এই প্রাপ্ত সংবাদ তথ্য কতখানি ঠিক, কিন্তু বিচার বিভাগ সহ আরো বেশ কিছু জায়গাতে গুরুত্বপূর্ণ কমিশন বলেন বা এমনি যে কমিশনগুলো করা হয়েছিল, গুম কমিশন, তথ্য প্রবাহ কমিশন ইত্যাদি, এইখানে আমাদের আলোচনার মধ্যে যেরকম করে বিএনপি বিরোধিতা করেছিল, সেই জায়গাতে তারা অনেক সফট হয়েছে এবং এটা একটু অ্যাডজাস্ট করবে যাতে সবাইকে বিলে করা যায়। এটা শুনছি আমি, দেখবো কতখানি কি হয়। কিন্তু ধরেন এরকম যদি কিছু হয়, তাহলে একটা স্পেস তৈরিও হতে পারে যে প্রয়োজন বোধে অথবা সেই সময় হলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী কাজ নাও করতে পারেন এই জায়গাগুলোতে। না, ওই স্বাধীনতাটুকু আছে, জি। মানে কাগজে কলমে থাকবে। এবং প্রধানমন্ত্রী যাতে স্বেচ্ছাচারী বা ফ্যাসিস্ট হতে না পারেন, এই সমস্ত জায়গাতে এই চেক অ্যান্ড ব্যালেন্স তো লাগবেই। হ্যাঁ, না হলে উনি একা যদি সব ক্ষমতা, মানে তার কথায় পুলিশ প্রধান হবে, তার কথায় আর্মি প্রধান হবে, তার কথায় বাংলাদেশ ব্যাংকের প্রধান হবে, সবই তার কথায় হলে যেমন পুলিশকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। পুলিশ চিফ কে হবে এটা তো প্রধানমন্ত্রীর উপরেই নির্ভর করে, সরকারের ইচ্ছে। এখানে পুলিশ চিফ কে হবেন, আইজিপি, জি। এটা কিন্তু আর রাষ্ট্রপতিকে ওই ক্ষমতাটা দেওয়া যাবে না, হচ্ছে না। অন্তর যাবে না, যাবে না। কিন্তু এখানেও প্রশ্ন আছে যে একটা প্রস্তাব ছিল যে সিনিয়র মোস্ট পুলিশ অফিসার, সার্ভিং সিনিয়র মোস্ট অফিসার আইজিপি হবে। সেখানেও কিন্তু বিএনপি আপত্তি দিয়েছিল। এইখানে মানে এটা পুলিশের ভেতর থেকে একটা দাবি ছিল। এইখানেই তো কথা, আমরা যে এত বড় লড়াইটা করলাম, উদ্দেশ্যটা কি আমাদের, যেন ফ্যাসিজম ক্যানট কাম, তো কাম ব্যাক করতে না পারে, তার একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে যে কেউ সিঙ্গুলারলি পাওয়ার হোল্ড করতে পারবে না, হ্যাঁ, সিঙ্গুলারলি পাওয়ার হোল্ড করতে পারবে না, তাহলে ফ্যাসিজম আসবার সম্ভাবনা কম। এখন আর্মি যদি কু করে নিয়ে নেয় সেটা তো ভিন্ন কথা, এটা তো অন্য জিনিস। হ্যাঁ, সেই জিনিস আমরা আলোচনা করছি না। এই পথে যদি হয়, তাহলে এই সংবিধানে এই সংশোধনের কথা যেটা বলা হয়েছে, প্রেসিডেন্ট উইল বি ভেরি ভাইটাল, এবং সেদিক থেকে মির্জা ফখরুল কতখানি নিতে পারবেন বলে আপনার ধারণা বা সাধারণ মানুষের ধারণা? ওনার কি অতখানি, মানে অনেক সময় হয় না, খুবই নরম সরম মানুষও প্রয়োজনের সময় এমন দাঁড়িয়ে যান যে একদম চমকিত হতে হয় যে এটা কিভাবে হলো। এই যে আব্দুর রহমান বিশ্বাসের উদাহরণ আনতে পারি, জি। উনি যেভাবে একটা স্ট্যান্ড নিলেন ওই যে নাসিমের কুয়ের সময়, জি জি জি। এটা তো মানে ওই সময় তো মানে থরথর করে কাঁপার কথা। না, পৃথিবীর বহু জায়গাতে এরকম উদাহরণ আবার আছে, ইয়াজউদ্দিন আমাদের আহমদকে দেশেই আমরা আছে। দেখলাম বিপরীত ভূমিকায়, তাই না? তো আব্দুর রহমান বিশ্বাস একটা স্ট্যান্ড নিতে পেরেছিলেন। আবার সর্বময় ক্ষমতা থাকা সত্ত্বেও জাস্টিস সাত্তার পারে নাই। জি। তো এরকম আছে অনেক সময়, এটা ব্যক্তিত্বের সমস্যা, বিষয় কিন্তু আসলে। তো একজন লোক ভদ্র নরম সরম হলেও প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারেন, হতে পারে, তাই না? আবার একজন অহংকারী ইগোইস্টিক লোকও ব্যক্তিত্বহীন হতে পারে। হতে পারে। তো এখানে সুযোগটা আছে যে রাষ্ট্রপতি তার নিজস্ব জাজমেন্ট দিয়ে একটা ভালো কিছু সিদ্ধান্ত নেওয়ার। এখন আমরা তো তাই চাইবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স অফ পাওয়ার হবে সেই অর্থে যাতে ফ্যাসিজম চেক করা যায়, যাতে কোনো অন্যায় না হয়, সুশাসন হয়, মানে ধরেন যে কুশাসনের জায়গায় যে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা যায়, এই সমস্ত জায়গায় একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকলে আমাদের দেশের জন্য সেটাই 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 আমরা আকাঙ্ক্ষা করি। অন্য সাবজেক্টে যাই। প্রধানমন্ত্রী চট্টগ্রামে গেলেন, এজেন্ডাতে তার ভিন্ন কিছু ছিল, কোলের কি একটা দেখবেন, তারপরে কি একটা সাংগুতে কি একটা পাওয়ার ইয়ে আছে, আমি ভুলে গেছি। কিন্তু চট্টগ্রামে গিয়ে উনি হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
হেফাজত গত নির্বাচনে জামাতের সরাসরি বিরোধিতা করেছে, এখন পর্যন্ত তারা বিরোধিতা করে। তো কিছু কিছু গণমাধ্যম করে বলছে যে জামাতের বিরোধিতা মোকাবেলা করার জন্যে সরকার ইসলামী আন্দোলন বা ইসলামী শক্তি যারা আছে তাদের সাথে বিশেষভাবে যোগাযোগ করছে। এটা হলো তার একটা পদক্ষেপ, মানে প্রথম হেফাজতের সঙ্গে কথা বলা, সেটাই তো বেইন। কি মনে করেন? না, হেফাজত কিন্তু একটা বড় ইসলামিস্ট ফোর্স, কিন্তু ওরা সেই অর্থে রাজনৈতিক দল না, ওরা নির্বাচন করে না। এখন ইসলামিস্ট ফোর্সগুলির মধ্যে নির্বাচনমুখী সবচাইতে সংগঠিত দল হচ্ছে জামাতে ইসলামী। এখন এর আগে আমরা দেখেছি যে হেফাজতে ইসলাম তারা প্রচণ্ড শক্তি রাখে, তাদের ডাকে লাখ লাখ লোক চলে আসতে পারে, যেটা আমরা শাপলা চত্বরে 2013 সালে দেখলাম। এখন তাদের এই যে সব কিছু অচল করে দেওয়ার মতন একটা যে ক্ষমতা, এটা তো তাদের আছে, এটাকে সরকার অ্যাকনোলেজ করে। এখন এই ক্ষমতাটা যেন সরকারের বিরুদ্ধে না যায়, সরকারের পক্ষে থাকে, সেটা সরকার চেষ্টা করে। এখন এর আগে আমরা দেখেছি হাসিনা সরকারকে তারা হেফাজতকে পক্ষে টানার চেষ্টা করেছে জামাতে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। হ্যাঁ, তো এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখলাম যে হেফাজত প্রায় 2 ভাগই হয়ে গেল এবং শেখ হাসিনাকে তারা রীতিমতো কৌমি জননী টননী উপাধি দিয়ে একেবারে। তো এইটার একটা আছে যে এখন মনে করেন যে বিএনপির প্রধান প্রতিপক্ষ যদি আমরা ধরে নিই জামাতে ইসলামী, আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তাইলে জামাতে ইসলামী যেন হেফাজতের এই শক্তিটাকে তাদের পক্ষে টেনে নিতে না পারে। তো এখানে সরকারের একটা চেষ্টা থাকবে, হয় হেফাজত এই সরকারের প্রতি সহানুভূতিশীল থাকবে, অথবা তারা নিরপেক্ষ অবস্থানে থাকবে, জামাতের দিকে যাবে না, নিউট্রালাইজ করার একটা চেষ্টা। তো সেটাও একটা উদ্দেশ্য হতে পারে যে প্রধানমন্ত্রী যে চিটাগাঙ্গে গেলেন, দেখা করলেন, এটা আপাত দৃষ্টিতে মনে হয় একটা সৌজন্য সাক্ষাৎ। এত বড় একটা জনগোষ্ঠীর যিনি নেতা, হ্যাঁ, বিশাল ফলোয়িং তার, এবং তার এই ফলোয়ারদের মধ্যে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, বিভিন্ন দলের লোকজন আছে। তারপরেও এটা হচ্ছে যে একটা সৌজন্য সাক্ষাৎ, প্লাস ওইটাও হয়তো কাজ করে থাকতে পারে যে এই শক্তিটা যেন সরকারের পক্ষে থাকে বা সরকার বিরোধী অবস্থান না নেয়। মানে আপনি মনে করছেন এটা যে জামাত ইসলামকে মোকাবেলা করার ব্যাপারটা কোনো চিন্তাই নাই? না না, জামাত ইসলাম কথা হচ্ছে এই শক্তিটা যদি জামাতের পক্ষে চলে যায়, সরকার বিরোধী অবস্থানে, কিছু কিছু ইস্যু আছে না, মনে করেন হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে মাঠে নামলো। এখন এই 13 দফায় কিছু কিছু দফা আছে যেটা মানে যেমন আলেমদের ফতোয়া দেওয়ার অধিকার, আর আপনার কনস্টিটিউশন আছে যে আপনার সংবিধান হচ্ছে চূড়ান্ত আইন, আর তার ইন্টারপ্রিটেশন দেবে সুপ্রিম কোর্ট। এখন এখানে আপনি আলেম নিয়ে আসছেন ফতোয়া দেওয়ার, তাইলে ব্যাপারটা কেমন হইল? তো এটা তো হেফাজত চাইছে, এবং হেফাজতের প্রতি সহানুভূতি অনেকেই দেখিয়েছে, অনেক বুদ্ধিজীবীও দেখিয়েছে, তাই না? বিএনপিও তখন সহানুভূতিশীল ছিল হেফাজতের প্রতি, কারণ এটাকে তারা মনে করেছিল ওই সময় যে আওয়ামী বিরোধী একটা বড় শক্তি, যেটাকে হাতে রাখা দরকার। এখন বিএনপি তখন ছিল টেবিলের ওই সাইডে, এখন চলে আসছে এই সাইডে সরকারে। এখন তাদের হেফাজতের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে? তার মানে জামাত ইসলাম এত বড় শক্তি হয়ে গেছে যে মোকাবেলার জন্য তাদেরকে না, হেফাজতকে লাগবে? না না, জামাতে ইসলামী এবং হেফাজত যদি এক মোহনায় মিশে যায়, একই ধরনের, তাইলে এটা সরকারের জন্য সংকট তৈরি করতে পারে, আমি সেইটা বলছি। এবং বিরোধী শক্তি, ধরেন হেফাজত এবং জামাত, এটা যদি আলাদা আলাদা থাকে আর হেফাজতকে যদি নিউট্রালাইজ রাখা যায়, তাহলে আমরা এর আগেও দেখেছি যে হেফাজতকে নিউট্রালাইজ করতে গিয়ে আওয়ামী লীগ কী করলো, আমাদের এখানে যে স্কুলের পাঠ্যক্রম পর্যন্ত চেঞ্জ করে দিছে। তারা বলছে এই জিনিস থাকতে পারবে, টেক্সট বই এগুলো থাকতে পারবে না। তো সেই অনুযায়ী এটা করেছে না, আর আপোষ তো করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এটা করেছে কী জন্য? তাদের নিজেদের পাওয়ারটা সিকিউর করার জন্যে। তো এবারও তাই হতে পারে। তো সেজন্যে আমরা যে খুব
একটা মানে হেফাজত একটা যে বড় শক্তি এবং তাদের যে ডিস্টার্ব করার ক্ষমতা আছে, শোডাউন করার ক্ষমতা আছে, এইটা অ্যাকনোলেজ করে সরকার, এটা বোঝা গেল। জি, থ্যাংক ইউ। মানে ওগুলো তো আছেই, ধরেন তার সাথে সাথে আপনি একবার কতদিন হল আসছে, সপ্তাহ 3 আগে একবার আসছিলেন, তখন প্রধানমন্ত্রী প্রাক্তন শেখ হাসিনার ভারত অবস্থান এবং ভারতের ভূমিকা নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। এখন আবার এরকম মনে হচ্ছে যে ওই রাজনীতির জটিল আবর্তে বাংলাদেশে আবার আরো বেশি করে ঢুকছে। কেন? শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করলেন দিল্লিতে বসে। আগে বাংলাদেশ সরকার বলেছিল যে এরকম সুযোগ যেন তাকে দেওয়া না হয়, সেই রিকোয়েস্টে ভার্চুয়ালি টার্ন ডাউন করে তারা দিয়েছেন। তারপরে খুবই কড়া একটা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে খুবই স্ট্রং ওয়ার্ড, আপনি দেখেছেন বোধ হয়, জানি না। এরপরে ভারতের পক্ষ থেকে বলেছে যে এগুলো জানেন যে না, এটা শেখ হাসিনা যাই বলেছেন তার সাথে তারা একমত নয়, এখন তারা ভালো সম্পর্ক চায়। এবং এই যে ত্রিবেদী আমাদের এখানে ভারতের হাই কমিশনার, উনি তো আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তারপরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, সেখানে বলেছেন যে নরেন্দ্র মোদী বিশেষভাবে আগ্রহী বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে। কিন্তু অলরেডি সম্পর্কটা বেশ কঠিন হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা যায়, প্রধানমন্ত্রী যা যা বলেছে, আজকের নিউজে আছে প্রধানমন্ত্রী তো ব্রিক্সে যাচ্ছেন না, সেটা কনফার্ম করেছেন। আর মানে বাংলাদেশ খুব ডিস্টার্ব হচ্ছে ইন্ডিয়া থেকে, সেটা বোঝা গেছে। বলেছে ভারত যাতে এরকম কিছু না করে যে তাতে বাংলাদেশ বিব্রত হয় বা চাপ হয়। শব্দটা এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ আমি তো শুনেছি কেমন। এই তো ওই সব মিলে এখন কি মনে হচ্ছে আপনার? এমনি ত্রিবেদী বলছেন একবার যদি দুই প্রধানমন্ত্রী বসেন, মানে তারেক রহমান এবং মোদি, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো কত সমস্যা আছে, পানি সহ কত, এগুলো সবকে সমাধান হয়ে যাবে। তারপরে মানে মিন করেছে যে পলিটিক্যাল প্রবলেমগুলো রিজলভ হয়ে যাবে। আবার এদিকে বাংলাদেশ মনে করছে তুমি তাকে ওখানে জায়গা দিয়ে সংবাদ সম্মেলন করতে দিচ্ছ, আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে যাতে সে, এটা কীরকম করে হয়? না, এটা ধরেন ত্রিবেদী উনি মানে ভারতীয় হাইকমিশনার যে কথাগুলো বলেছেন, এগুলি তো হচ্ছে মানে কূটনৈতিক ভাষা। কূটনীতিকরা তো কখনো সবসময় আশাবাদী কথা বলবেন যে সম্পর্ক ভালো হবে, উন্নত হবে। এবং তার কিছু কিছু নমুনা আমরা দেখছি যে ইন্ডিয়ান ভিসাটা আবার উন্মুক্ত করা হয়েছে, পাইপলাইনে ডিজেল আসতেছে, এটা তো আর বন্ধ হয় নাই। আমাদের এখান থেকে তো ছেলেপেলেরা যাচ্ছে সেখানে পড়াশোনা করতে, লোকজন যাচ্ছে চিকিৎসা নিতে। মেডিকেল ভিসা তো আগেও বন্ধ হয় নাই, ব্যাপারটা বলছে না। ট্যুরিস্ট ভিসাটা বন্ধ ছিল, এটা আবার চালু হয়ে গেছে। তো সুতরাং কিছু কিছু উদাহরণ আছে যে সম্পর্ক স্বাভাবিক করার, কিন্তু মূল সমস্যাটা হয়ে গেছে যে ভারত সবসময় তার একটা পছন্দের সরকার চেয়েছে বাংলাদেশে, যেটা সে হাসিনার মধ্যে পেয়েছিল। এখন সেটা নাই। এখন এই সরকারকে তারা অতটা আস্থায় নিতে পারছে না। এখন এই সরকারকে তারা তখনই আস্থায় নিতে পারবে যখন এই সরকারও নানান কারণে ভারতের আস্থাভাজন হবে, যেভাবে হাসিনা হয়েছে। যেভাবে হাসিনা হচ্ছে সেইভাবে সরকার কি হবে? কাছাকাছি, মানে কোনো বৈরিতা করবে না, এইটা একটা আছে। এখন আমি দেখলাম যেটা, যে রিসেন্টলি যে কিছু সাক্ষাৎকার, এই যে তৌহিদ হোসেনের একটা সাক্ষাৎকার পড়লাম, তারপর আরও কারো যে এই যে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটা চেষ্টা ছিল দিল্লি যাওয়ার, কথাবার্তা বলার একটা ডেসপারেট অ্যাটেম্প্ট ছিল। মিডিয়াতে যাই আসুক, ভেতরের খবরগুলি এখন আমরা জানছি, কিন্তু ভারত তাতে সাড়া দেয় নাই। তার মানে একটা এখান থেকে একটা ঐকান্তিক আগ্রহ থাকা সত্ত্বেও ভারত ওটাকে আমলে নেয় নাই, কারণ ভারত আস্থায় নেয় নাই, সোজা কথা। এবং এই যে 24-এর 5ই আগস্টের যে ঘটনাটা আমাদের এখানে ঘটে গেল, এটার সাথে ভারত এখনও রিকনসাইল করতে পারছে না। এই যে পরিবর্তনটা মেনে নিতে পারতেছে না তারা, এইটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওইখানে বসে যে কার্যক্রম পরিচালনা করে শেখ হাসিনা যেটা করছেন,
আমরা যদি ওই দালাই লামার কেসটা আনি, দালাই লামাকে নিয়ে চীন বহুবার আপত্তি দিয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দালাই লামা কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তার, একেবারে ধর্মগুরুই আছে। ওই চীনে কিছু হবে, এই সেই তিব্বত স্বাধীন করতে হবে, এই ধরনের পলিটিক্যাল এজেন্ডায় তার নাই, যার ফলে তার যে কিছু নড়াচড়া অ্যাক্টিভিটি এইটা চীনের সহ্য ক্ষমতার বাইরে যায় নাই, এটা অ্যালাউ করতেছে, যেটা সে তাইওয়ানের ব্যাপারে করে না। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা ওখানে বসে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন, এইটা যতদিন ভারত সরকার মুখে না বললো, এটা যেহেতু করছেন উনি এবং তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন, সেই অবস্থায় করছেন। আমি জানি না স্ট্যাটাসটা, রাজনৈতিক আশ্রয়ে আছেন না তারা, মানে যদ্দূর জানি পলিটিক্যাল অ্যাসাইলাম, তো যাই হোক, তো সেটা ভারত অ্যালাউ করছে, উনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। এই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দিল্লি সফর করাটা উচিতই না, বিমস্টেক হোক আর যেটাই হোক, তাই না? বাংলাদেশ বলতে পারে যে যতদিন এটা চলবে ততদিন তো সম্পর্ক স্বাভাবিক হবে না, এইটা একটা ব্যাপার। কিন্তু এখানে একটা কথা আছে, এটা অলরেডি বলা শুরু করেছে যে তারেক রহমান দণ্ডিত ছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল একটি মামলায়, ওই যে 21শে আগস্টের যে গ্রেনেড ইয়ার মামলায়। তো উনি তো লন্ডনে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন, ভিডিও কনফারেন্স করেছেন, দলের লোকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তো বাংলাদেশ কি কখনো ব্রিটিশ সরকারের কাছে আপত্তি জানিয়েছে? ওইটা অ্যাফোর্ড করতে পারে নাই। ব্রিটিশ বিরোধী মনস্তত্ত্ব আমাদের এই দেশে তৈরি হবে এটা নিয়ে কেউ ভাবেও নাই, কিন্তু ভারত বিরোধী তো একটা মনস্তত্ত্ব আছে। ধরো যদি এমন হতো যে শেখ হাসিনা ইন্ডিয়া না গিয়ে বাই চান্স আমেরিকা কিংবা ইউরোপের কোনো দেশে চলে যেতেন এবং সেখান থেকে তারেক রহমানের মতো কাজ করতেন, করতো, উনি এটা করতেন, কোনো সমস্যা হতো না। না, এখানে একটা সমস্যা হলো, কারণ হচ্ছে যে আমাদের এইখানে যে যে ভূ রাজনীতি, সেখানে ভারতের যে ভূমিকাটা বাংলাদেশের জন্য তো নানান কারণে অস্বস্তিকর। এখানে তো ওই উনি যদি কানাডায় অ্যাসাইলাম নিতেন বা যুক্তরাজ্যে নিতেন বা আমেরিকায় চলে যেতেন, ওইভাবে হতো না। আচ্ছা, ধরেন এই যে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বললেন, সেখানে উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, কি মনে করেন? না, উনি ফিরতে পারে। ওই যে আমি এর আগের প্রোগ্রামে আপনাকে বলেছি, যদি একটা ত্রিপক্ষীয় সমঝোতা হয়, যে বাংলাদেশ এটা তো কিছু হচ্ছে না, না ভেতরে ভেতরে কি হয় আমরা তো জানি না। এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গেল না, সেটা তো একটা ইঙ্গিত না। বিমস্টেকটা অন্য জিনিস, বিমস্টেকে হচ্ছে বিমস্টেকটা ব্রিক্সে না, ব্রিক্সের যে 5 জন সদস্য আছে তারা কিন্তু ওই সুপার পাওয়ারগুলির মতোই তো, রাশিয়া আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, অনেক বড় বড় দেশ। বাংলাদেশ হলো এলডিসি, আমরা যে পৃথিবীর দরিদ্রতম দেশগুলির একটি, এইভাবে থাকতে আমরা পছন্দ করি, যার জন্য আমরা আরও 3 বছর মেয়াদ বাড়াই দিয়েছি যে আমাদেরকে এলডিসি রাখো, আমরা কিছুদিন লিল্লা খেয়ে বাঁচি, বলছি না তো। তো ব্রিক্সের সাথে তো আমাদের যায় না আসলে, কিন্তু যেহেতু এই সম্মেলনটা দিল্লিতে হচ্ছে, এটা তো বাই রোটেশন হয় সদস্য দেশগুলির মধ্যে, দিল্লিতে হচ্ছে, বাংলাদেশ নেইবার, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তারা তারেক রহমানকে দাওয়াত করেছে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে, ওইটাও তো বাই রোটেশন, আমরা এখন চেয়ারপারসন বাংলাদেশ, সেই হিসাবে তো সেইটা ঠিক হয় না। এখন একটা বাইলেটারাল সফরে যদি দাওয়াত দিত তাহলে এটা অন্য জিনিস ছিল। তো সুতরাং এইটা মানে তারা বলতে পারে আমরা দাওয়াত দিয়েছি, আবার এটাও আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী হিসাবে তো তাকে দাওয়াত দেওয়া হয়নি, না তা দেওয়া হয়নি। তাহলে আমাদের খুব সময় নেই, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আলোচনা করে দেওয়া উচিত। ধরেন আমাদের সংসদ তো আবার বসবে, এবং সংসদে জুলাই সনদ দিয়ে আসবে, তারপরে সংবিধান সংস্কার বা সংশোধন সেটা নিয়ে আসবে, এবং সরকার যে কমিটি করেছে সেই জিনিসটাই তারা পাশ করে দেওয়ার চেষ্টা করবে বা করবেই হয়তো সেটা। মানে কি পরিস্থিতি দাঁড়াবে জুলাই সনদ ইস্যু, আর এটাকে যুক্ত করে একটা কোনো নতুন পরিস্থিতি হবে, কোনো জটিল অবস্থা হবে, বা
কি দাঁড়াতে পারে সংসদের এই না, অধিবেশন? এটা তো ক্লিয়ার। জুলাই সনদের যে সমস্ত ধারাগুলো আছে, যেসব ধারা বিএনপি মানে কি বলবো উইথ রিজার্ভেশন স্বাক্ষর দিয়েছে, তো অনেক ইস্যুতে তারা আপত্তি জানিয়েছিল, আপত্তি আছে। তো যেগুলিতে আপত্তি নাই সেগুলিতে ইমপ্লিমেন্ট করতে তাদের কোনো সমস্যা নাই। আর যেসব বিষয়ে আপত্তি দিয়েছিল তারা বলবে আমরা তো আপত্তি দিয়েছি আগে, এগুলি তো আমরা ধরি না, না। ওইটা তো মানে জুলাই সনদ বলছেন, কিন্তু এই যে ধরেন কনস্টিটিউশনারি অ্যামেন্ডমেন্ট হ্যাঁ অথবা কনস্টিটিউশন সংশোধন, হ্যাঁ হ্যাঁ এইটা তো জুলাই সনদের ইস্যু না, কিন্তু এইটার উপরে তো অলরেডি দুই ভাগ হয়ে গেছে। বিরোধী দল বলেছে তারা যাবে না, যায়নি। ওরা বলছে আমরা এটা বাস্তবায়ন করব, কিন্তু আপনাদের মত দেন, আমরা ওপেন আছি। শেষ পর্যন্ত বলছে লিখিত দেন, তাও আমরা নেবো, কিন্তু তাও এরা দেবে না, সেরকম বলছে। এবং বাইরে গিয়ে যেরকম বক্তৃতা করছে, ফেলে দেবে সরকারকে, সরকারের পতন হবে, এগুলো বলছে না। না, এরকম হয়। এটাও একটা ইগল লড়াই। যেমন আপনার খেয়াল আছে নাকি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন একটা কমিটি, সংসদীয় কমিটি করলেন না শেখ হাসিনা, সেখানে তো বিরোধী দল থেকে মানে বিএনপি থেকে দুজন প্রতিনিধি দেওয়ার কথা বলা হয়েছিল। বেগম জিয়া তো দেননি, রাজি হন নাই, উপস্থিতি হন নাই। তো সুতরাং এটা হয়, বিরোধী দলে থাকলে একটা ইগো থাকে যে আমরা যাব না, গেলে একটা ধারণা হয়ে যাবে যে আমরা বোধহয় নতি স্বীকার করলাম, এটা দুর্বলতা। আবার চলে গেলে তখন সরকারি দলও এটা প্রচার করার সুযোগ পাই যে দেখো আসতে তো হলো আমাদের পথে। তো এটা ইগল লড়াই হয়। আবার না আসলেও বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হ্যাঁ, চায়। সেটাই। এখন কথা হচ্ছে বলার তো অভাব নেই। এখন যে সংবিধানের সংস্কারের মধ্যে যে ইস্যুগুলো প্রধান, যে ব্যাপারে মনে করেন যে বিরোধী দলের পক্ষ থেকে জোরালো দাবি আছে, সেগুলি যে কোনোটা যদি অ্যাড্রেস করে সংবিধান সংশোধন হয় তাহলে হয়তো উত্তাপটা কমবে। আর যদি না হয় তাহলে তো বিরোধী দল হার্ড লাইনে যেতে পারে, ভোটে কিছু করতে পারবে না, বাট ডিস্টারবেন্স তো হবেই, একটা ক্যাওটিক পরিস্থিতি তো হবে। আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ 24-এর গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি হয়ে গেল, হ্যাঁ বিজয়ের হয়ে গেল। এই 36 দিনকে, বিশেষ করে যে অভ্যুত্থানের 36 দিন ফিরে যখন দেখেন তখন কি মনে হয়? এদেশের জনগণ যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে এরকম লড়াইটা করলো, রাস্তায় নেমে এলো, তার কি পরিণতি হতে পারে? কি দেখেন আপনি ফিউচার? আমাদের সমাজে তো অনেকগুলো শক্তি এখন মনে করেন শুরু করেছিল ছাত্ররা, চাকুরি প্রত্যাশীরা, কোটা সংস্কারের জন্য। তো যারাই আন্দোলন করেছেন কোটা সংস্কার তো হয়ে গেছে, তাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে না? এই লক্ষ্য তো অর্জন হয়েছে। তারপরে তো তারা এগুলো করলো না, হয়ে গেছে তো, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে 93% কোটা মুক্ত আর 7% কোটা, তো হয়ে গেছে অর্জন। সুতরাং এখন আর তো বলতে পারবেন না যে কোটা সংস্কার চাই, কারণ এটা হয়ে গেছে, এই আন্দোলন শেষ। তারপরে ধরেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নাগরিকদের ইচ্ছার প্রতিফলন হবে, একটা সরকার হবে, এই সুযোগটা ছিল না। আপনি ভোট দিয়ে রেজিম চেঞ্জ করার সুযোগটা হাসিনা রাখে নাই, এটা ঠিক তো। যার জন্য এই ধরনের একটা আন্দোলন বিক্ষোভ হলো, একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো। এখন রাজনৈতিক দলগুলো কি চেয়েছিল? তারা তো চেয়েছিল একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে বা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার থাকবে। তো এই যে রেজিম চেঞ্জের যে একটা আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক দলগুলোর, সে লক্ষ্য পূরণ হয়ে গেছে, রেজিম চেঞ্জ হয়ে গেছে। তারা তো আর এর বেশি কিছু চায় না। এর বাইরে আপনি যেটা বলতেছেন জন আকাঙ্ক্ষা, এই হবে সেই হবে, দেশটা একেবারে বদলে যাবে, নয়া বন্দোবস্ত ইত্যাদি ইত্যাদি যে আমরা যে বলি, এগুলি অনেকটাই ভাষা কথা, বুঝছেন? তো ফলে যে জিনিসটা গত 55 বছরে হয় নাই, সেটা এখন হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। এই আমাদের এখন মাঠে যে সমস্ত দল আছে তার মধ্যে এনসিপি ছাড়া সবগুলি পুরনো দল। তো 55 বছরের পাপের ভাগিদার সবাই। আর এনসিপি রাজনীতিটা এখনো স্পষ্ট না যে তারা আসলে কি চায়। তো সুতরাং থ্যাংক ইউ শেষ করেছেন তো? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো ঢাকা থাকেন না এখন রেগুলার, বাইরে থাকেন, মাঝে মাঝে আসেন। মাঝে মাঝে যখনই আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, যাতে আমরা আপনাকে আরও পাই এবং আপনার মূল্যবান কথা শুনতে পারি। দর্শক, শেষ করছি আজকের অনুষ্ঠান।
বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে যারা মহিন্দ্রের কথাগুলো শুনেছেন, আমরা কি চাই? আগে যেটা ছিল এটা ঠুটো জগন্নাথের মতো রাষ্ট্রপতি, এই রকম আর থাকবে না। এত যে লড়াই করলাম, জীবন দিলাম, জেল খাটলাম, অত্যাচার নির্যাতন সহ্য করলাম, আমি আমার কথা বলছি না, সমস্ত জনগণের কথা বলছি। সবার লক্ষ্য কী ছিল? একটা গণতান্ত্রিক সমাজ হোক, এবং গণতান্ত্রিক সমাজের মধ্যে দেশের বা রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি, তিনি যেন একটা ঠুটো জগন্নাথ না থাকেন, তার কিছু দায়িত্ব থাকে যাতে দেশের প্রতি তিনি তার কর্তব্য পালন করেন। এই জন্য দরকার যদি লাগে প্রধানমন্ত্রীর সাথে তার ক্ষমতার কিছু ব্যালেন্স করা হোক, তাকে আরও কিছু কর্তৃত্ব দেওয়া হোক। সেগুলো দেওয়া হয়েছে বা দেওয়া হবে বলে অঙ্গীকার করা হয়েছে। এখন আমরা দেখব যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি আগামী দিনে গণতন্ত্র গঠনে কী ভূমিকা পালন করতে পারেন। একটা কথা আমি বলে নিই, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য এটা নিশ্চিত করতে হবে কোনো মানুষ যেন এককভাবে ক্ষমতার অধিকারী না হয়, সমস্ত ক্ষমতার। তাহলে উনি ইচ্ছা মতো ছড়ি ঘুরাতে পারেন, ইচ্ছা মতো দেশকে তার ভুল পথে পর্যন্ত নিয়ে যেতে পারেন। এইখানে যদি ব্যালেন্স করতে পারি তাহলে ফ্যাসিবাদ ফিরে আসা সম্ভব হবে না। যেমন ধরেন অনেকে প্রশ্ন করে না, কই ভারতে তো সামরিক শাসন জারি হয় না, ওখানে তো ফ্যাসিবাদ হয় না, ইউরোপে তো ফ্যাসিবাদ নেই, অথবা আমেরিকাতে তো ফ্যাসিবাদ নেই, ওখানে গণতন্ত্রের একটা চর্চা আছে, ভেতরে ভেতরে হয়তো দুর্বলতা আছে, তারপরেও একটা গণতান্ত্রিক ধারা আছে। সেই ধারা আমরা আমাদের এখানে প্রতিষ্ঠা করার জন্যে রাষ্ট্রপতি নির্বাচন ব্যক্তি হিসেবে কেমন এবং তাকে কতখানি ক্ষমতা দেওয়া হলো এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আর তার সাথে সাথে বলি, বাকি রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্ব পালন করেন এবং এখনই একটা দাবি তুলে সংসদের থেকে বাইরে এসে পরিস্থিতি তৈরি না করেন যাতে প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়, সেদিকেও লক্ষ্য রাখছি। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু বলছি সবাই মিলে আসুন আমরা আগামী দিনে সেই গণতান্ত্রিক সমাজ নির্মাণে যথোপযুক্ত ভূমিকা পালন করতে পারি। ভালো থাকবেন সবাই, খোদা হাফিজ।